আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি যারা ছিলেন প্রায় সবাই হয়তো দেশ ছেড়েছেন অথবা আত্মগোপনে চলে গেছেন। তা আপনার এই প্রকাশ্যে থাকার রহস্য কি? আপনি কেন আত্মগোপনে গেলেন না? স্বৈরতন্ত্রের সহযোগী দোসর যদি কিছু একটা করা দরকার করুক না, অসুবিধা কি? পুলিশকে ব্যবহার করার কারণে এই পরিস্থিতি, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে এই পরিস্থিতি হয়েছে। এই দায়টা কার, নাকি সবারই দায় আছে? কার কতটুকু দায়? আওয়ামী লীগ এত বড় একটা দল, এত পুরানো দল, তারপরে এখন আপনি হাতে গোনা মানুষজনের কাছে ভালো অবস্থান আছে এরকম 5টা মানুষ দেখতে পারবেন আওয়ামী লীগে। একবারই একটা রটেন পচা একটা অর্গানাইজেশন। আমাদের ওই সালমান এফ রহমান রায় সংসদে ঢুকলে আমি খেয়াল করতাম যে লোকটা কী করে। কোনোদিন সংসদে বসিয়া একটু সংসদের কার্যপ্রণালী দেখা কোনো দিন দেখি নাই। এই তো অল পারভেসিভ, সারা দেশ জুড়েই তো দুর্নীতিতে ডুবেছিল। প্রিয় দর্শক, স্বাগত জানাই দেশের কথা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি আছি বদরুল আলম নাবিল। আর আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যার অনেক রকম পরিচয় আছে। প্রথমে তিনি পুলিশ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে রাষ্ট্রদূত ছিলেন, সচিব ছিলেন এবং সর্বশেষ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন এক দফা। তো আমাদের সঙ্গে আছেন জনাব নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে যে প্রশ্নটা একটু করতে চাই সেটা হচ্ছে যে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আমরা দেখছি যে আওয়ামী লীগের যারা নেতা, মন্ত্রী, এমপি যারা ছিলেন প্রায় সবাই হয়তো দেশ ছেড়েছেন অথবা আত্মগোপনে চলে গেছেন। কিন্তু আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যারা জাতীয়ভাবে পরিচিত তার মধ্যে আপনি বোধহয়, আপনি সহ 2-1 প্রকাশ্যে আছে। তা আপনার এই প্রকাশ্যে থাকার রহস্য কি? আপনি কেন আত্মগোপনে গেলেন না? না, একটা বিষয় যেটা আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। যেই প্রশ্নটা যে আমরা প্রায় যেটার সম্মুখীন হই যে এই আওয়ামী লীগের এই 5 তারিখে আওয়ামী লীগের সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরে যে আমরা যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম যে আমরা কি দুষ্কর্মের দোসর, স্বৈরতন্ত্রের দোসর কিনা, এবং এই অবস্থান থেকে আমাদের সাথে এই দেশের জনগণের সম্পর্কটা কী হওয়া উচিত, যে প্রশ্নটা কিন্তু আমরা প্রায় সম্মুখীন হই। তবে আমি আমার অবস্থান থেকে, আমার ভাবনার জায়গা থেকে আমি যেটা বলি আর কি, যে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছিলাম যে রিটায়ারমেন্টের পরে সবাই চিন্তা করে যদি সুযোগ থাকে বাকি সময়টা কোনো কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখা যায় কি না। তো আমাদের দেশে যেটা হয়, একটা সিস্টেমের মধ্যে, একটা কাঠামোর মধ্যে থাকলে আপনি কিছু করতে পারবেন ইচ্ছা করলে, এবং এটা আপনি ভালোটাও করতে পারবেন, মন্দটাও করতে পারবেন। তো আমাদের আমরা চাকরির রিটায়ারমেন্টের পরে যেটা দেখলাম যে এই দেশে আপনি যদি কোনো সিস্টেম কাঠামোর মধ্যে না থাকেন তাইলে কোনো কাজই করতে পারবেন, ইচ্ছা থাকলেও তেমনভাবে কোনো কাজ করতে পারবেন। এই জন্য মনে করেছিলাম যে ঠিক আছে, এক জায়গায় থাকি, কিছু এলাকার কাজকর্ম করতে পারলাম। তে আপনার প্রশ্নের উত্তরটা এটাই হতে পারে, জ্ঞানও তো চাকরি করলাম প্রায় 31 বছর, তারপর এইদিকে 5 বছর মানে এলাকার এমপি ছিলাম, এমপি হিসেবে কাজ করেছি। চিন্তা এবং চেতনার মধ্যেই ছিল যে মানুষের জন্য কিছু করতে পারার এই চেষ্টাটা করে গেছি সবসময় আর কি। তো এই 5 বছর রাজনীতির 5 বছরটা আমার ভালো যায় নাই কথাটা আমি সব জায়গায় বলি। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনি কন্টিনিউয়াস আমাকে তাড়িয়ে বেড়াইছে যে এখানে, হ্যাঁ আব্দুল হামিদ সাহেব, যে এখানে যেন আমি কোনোভাবেই কাজকর্ম করতে না পারি। তো নানাভাবে লোকজন লাগানো, তারপরে দলীয়ভাবে কোনো কাজকর্ম যাতে আমি করতে না পারি, সব দিক দিয়ে। তারপরে আমি আমার একটা নিজের অবস্থান, এলাকা মানুষজনের সাথে একটা সম্পৃক্ততা ছিল, মোটামুটি টিকে গেছি আর কি। তো মনে হচ্ছিল যে ওই জায়গাটা আমার জন্য না আর কি, এখানে আমার জন্য সারভাইভ করা খুব ডিফিকাল্ট। তো যেটা ডিফিকাল্ট মনে করলাম, আমি শেষ পর্যন্ত দেখলাম এটা আসলেই আমি পারি নাই, তাদের সাথে কমফোর্টেবল ছিলাম না। শেষ পর্যন্ত লাস্ট নির্বাচনে নমিনেশন দেই নাই, আর আমি নির্বাচন করিও নাই আর কি। তো তারপর এখন আছি সবার সাথেই আর কি। না, কিন্তু তার আগেও যারা সাবেক এমপি ছিল তাদেরও অনেকেই তো আত্মগোপনে বা দেশ ছাড়া। তা আপনাকে ছাড়তে হলো না, মানে এই কনফিডেন্সটা আপনি না, আমার মনে হয়েছে যে আমি থাকি এভাবে, দেখা যাক যদি আমি আসলেই, যদি কেউ মনে করে যে দুষ্কর্মের কিংবা স্বৈরতন্ত্রের সহযোগী দোসর যদি কিছু একটা করা দরকার করুক না, অসুবিধা কি। এটাই আমি খুব স্পোর্টিংলি নেই আর কি বিষয়টা। জি, আচ্ছা, শুধু মানে রাজনৈতিক নেতারা না, আপনি যেহেতু পুলিশ প্রধান ছিলেন সে কারণে প্রশ্নটা প্রাসঙ্গিক, যে আমরা দেখলাম যে অনেক শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তা, ইভেন থানার ওসি পর্যন্ত আত্মগোপনে চলে গেছেন বা দেশ ছেড়েছেন।
তো পুলিশের মধ্যে এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো, আপনার অভিজ্ঞতা কি বলে? না, অভিজ্ঞতা এটা তো বিষয়টা মানে খুব ক্লিয়ার আর কি। যেমন ধরেন, পুলিশ হলো আমরা যেটা বলি শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, এটি তো মূলত পুলিশের কাজ। মানে দেশের ইন্টারনাল সিকিউরিটি, নিরাপত্তা দেওয়া মানুষজনকে। তো এইবারই প্রথম হলো, যেটা আগে কোনোদিন আমরা শুনেও নি পুলিশ সৃষ্টির পর থেকে, যে পুলিশ পালাইছে এবং পুলিশ নিরাপত্তাহীন, পুলিশকে অন্য মানুষজন, ছাত্র জনতা, দেশের মানুষজন নিরাপত্তা দিচ্ছে, এই তারপরে সামরিক বাহিনীর লোকজন নিরাপত্তা দিচ্ছে। তো এইটা কিন্তু আগে কোনো দিন হয় নাই। তো এটা কারণটা একটাই, আপনি যদি খুব সরলীকরণ করি, যে বিগত সময়ে যখন পলিটিক্যাল পার্টি যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসছে, দেশ চালাইছে, একটাই যে পুলিশকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। তো এইবারের বিষয়টি ছিল লাগাতার 16 বছর পুলিশকে ব্যবহার করা হয়েছে। এই ব্যবহার করা, তখন যেটা হয়, দীর্ঘ সময় ব্যবহার করার ফলে কিছু কোটারি, কিছু মানে স্বার্থ সংশ্লিষ্ট মানুষের আবির্ভাব ঘটে, এবং ওরা যতটুক সরকার কিংবা রাষ্ট্রের জন্য কাজ করা দরকার এটা না করে নিজের জন্য আরও বেশি কাজ করে পুরো প্রতিষ্ঠানটাকে নষ্ট করে। এবং এইবার আপনি দেখেন যে আমরা বলি যে 1861 সনে পুলিশ বাহিনী সৃষ্টি, অর্গানাইজ পুলিশ বাহিনী সৃষ্টি। এই যে পুলিশ বাহিনী সৃষ্টির পর থেকে তারপরে আমাদের স্বাধীনতা সংগ্রামে তখনও কিন্তু থানা ফাঁড়ি বন্ধ হয় নাই। তা আমরা সবসময় বলতাম যে পুলিশের কোনো থানা, পুলিশের কোনো আপনার ইউনিট বন্ধ হয় না, খোলা থাকে। তো এই প্রথম দেখলাম আমরা স্বাধীনতার যুদ্ধেও থানা ফাঁড়ি বন্ধ হয় নাই, এইবারই থানা ফাঁড়ি বন্ধ হলো। এই যে মানুষের আক্রোশটা কেন, এখানে পুলিশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কর্মী যখন জয়েন করে পুলিশে, একটা কিন্তু মাথার মধ্যে চিন্তা যে আমি একটা খারাপ জায়গায় যাচ্ছি, পুলিশ সম্পর্কে এই দেশের মানুষের পারসেপশনটা ভালো না। যে পুলিশে যে জয়েন করে, এই একটা স্টিগমা, এই দাগটা শরীরে নিয়েই কিন্তু জয়েন করে। যে একটা মানুষ বলে না যে আমরা যখন চাকরিতে জয়েন করলাম, কিংবা অনেকটা দেখতাম একটা ভালো মানুষ হলে বলে যে আরে ভাই তুমি পুলিশে যাচ্ছ কেন, মানে এটা একটা খারাপ জায়গা এবং খারাপ মানুষই এখানে যাওয়া লাগবে, খারাপ ওই চাকরিটা করা লাগবে। তো এর থেকে তো বের হওয়া দরকার। তো হ্যাঁ, বের হওয়ার জন্য বিভিন্ন সময় যখনই যারা ক্ষমতা এসছে সবাই বলেছেন যে পুলিশকে জনবান্ধব করতে হবে, পুলিশকে জনমুখী করতে হবে, পুলিশ জনগণের বন্ধু হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারকে আমি আমার 31 বছর চাকরিতে এটা করতে দেখিনি। কারণ সবাই পুলিশকে নানাভাবে ব্যবহার করেছে। পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বলেন, অপারেশনাল কাজ বলেন, যেখানে অন্য কারো হস্তক্ষেপ করার কথা না, এখানে রাজনীতিবিদরা হস্তক্ষেপ করেছে। এই জন্য আজকে পুলিশের অবস্থা, পুলিশের কর্মকর্তারা সব পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, যে প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম, যে আপনি বলছিলেন যে পুলিশকে ব্যবহার করার কারণে এই পরিস্থিতি, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে এই পরিস্থিতি হয়েছে। তা আমরা গত একটা সরকার 16 বছর ধরে ছিল, এই সরকারে পুলিশ যারা পরিচালনা করছে তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পুলিশ প্রধান বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন, এবং প্রধানমন্ত্রীরও আমরা জানি এখানে সরাসরি হস্তক্ষেপ ছিল। তা আপনি যদি দায় করেন তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বলে, এই দায়টা কার, নাকি সবারই দায় আছে, কার কতটুকু দায়? না, এখানে এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে এই দায়ভার কার? দায়ভার তো রাষ্ট্র, তারপরে আমাদের যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, তারপরে নির্বাহী বিভাগের কথা বলেন, বিচার বিভাগের কথা বলেন, এই যতগুলো স্তম্ভ আছে, দায়িত্ব সবারই। কারণ আমরা কেউ তো প্রশ্ন উত্থাপন করি নাই যে এই কাজটা করা উচিত, এটা করা উচিত না, আমরা তো কেউ বলি নাই। আর সরকারি কর্মকর্তাদের, কর্মীদের যেটা হয়, তারা এখানে কিন্তু খুব বিপ্লবী হওয়ার খুব সুযোগ থাকে না, বিদ্রোহী হওয়ার সুযোগ থাকে না। সরকার যখন কোনো সিদ্ধান্ত দেন, সরকার যখন একটা কথা বলেন, তখন যদিও আইনগতভাবে আমাদেরকে এটা আমরা বলতে পারি যে আপনার অবৈধ আদেশ, বেআইনি আদেশ আমি মানব না, কিন্তু বাস্তবিক অর্থেই এটা কারো পক্ষে বলা সম্ভব না। সরকারের একটা আদেশকে, নির্দেশকে আমি বলতে পারবো সরি সালে এটা আমি মানতে পারবো না। কেন হয় কি, যে আমি যদি কথাটা বলি তাহলে আমি নানাভাবে আমি ভিক্টিমাইজ হব। আমি হয়তো এখান থেকে আমাকে বদলি করে দেবে একটা অপমানজনক জায়গায়, আমার বদলিতে ভালো জায়গায় হলো না, তারপরে আমার প্রমোশনটা আটকে যাবে, নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হবে। এই জন্য সবাই চিন্তা করে একটু মানে খামাখা হেসেলে গেলে লাভ নাই, আমি
নর্মালি আমার চাকরিটা করে বরং দেয়। সুবিধা নেই। নেই না, এখানে আরেকটা বড় কারণ হলো সরকারি চাকরিতে কারা আসে আপনি দেখেন, মানে সব গ্রামের ছেলে, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো এই একটা ভালো জীবনে প্রথম একটা ভালো জায়গায় আসলো, এখানে আমি একটা কমফোর্টেবল একটা জায়গায় থাকি, একটা আমার বাসা বাড়ি পাচ্ছি, আমি একটা গাড়ি পাচ্ছি, আমার একটা ক্ষমতা আছে, তো খামাকা আমি নিজেকে আরেকটা মানে অসুবিধার মধ্যে নিজেকে ফেলে লাভটা কি? এই জন্য কেউ এই বিদ্রোহী আচরণ করার চিন্তাভাবনা করে না আর কি। তো এখন আপনি দায়ভারটা নিলে সবাইকে দায় নিতে হবে। আমি যেটা বললাম যে আমি যে 18 নির্বাচনে আমি অংশগ্রহণ করলাম, এই দায়ভার তো দায়িত্ব আমাকে নিতে হবে, অবশ্যই তার মানে সবাইকেই দায়ভার নিতে হবে। আচ্ছা, আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন দেখলাম, আমরা 10-12 বছর উনি একটানা দায়িত্ব পালন করেছেন। উনি ভালো স্বরাষ্ট্রমন্ত্রী বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে। আপনার মূল্যায়ন কি? আপনি যেহেতু পুলিশে ছিলেন। আমার মূল্যায়ন যে উনি এক কথায় বলতে গেলে একবারই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু ভালো মন্দ মানুষ থাকে, প্রত্যেকটা আপনার সিস্টেমে প্রত্যেকটা কাঠামোতে ভালো মন্দ মানুষ থাকে, এবং ওই সিস্টেম কাঠামো ইউনিট কিংবা প্রতিষ্ঠানের প্রধান যদি একটু ভালো মানুষ হয়, যদি পেশাদারত্ব থাকে তার মধ্যে যদি জনগণের সাথে কিছু করার ভালোবাসা থাকে, ভালো মনোভাব থাকে, তাহলে কিন্তু প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠান প্রধানের ভালোত্বের জন্য প্রতিষ্ঠানের মানুষ এমনি ভালো হয়ে যায়। আর এইখানে যে প্রতিষ্ঠানের উনি বাংলাদেশ পুলিশে, আমি তো পুলিশে ধরেন প্রায় সব মিলায় পুলিশে বিদেশে দেশে মিলায় আমি 31 বছর চাকরি করলাম। তো এর চেয়ে মানে নেগেটিভ অর্থে পুলিশটারে এত খারাপ করছে, এত খারাপ কেউ এর বোধহয় আমি বলবো 100 ভাগের 1 ভাগ খারাপ অবধি কেউ করে নেই। আমরা আগে কখনো মন্ত্রীদের কোনো ট্রান্সফার পোস্টিংয়ে টাকা নিতে শুনি নেই। ওনার কিছু একটা গ্রুপ ছিল যারা এগুলো কালেক্ট করতো, এটা ওনাকে দেই, কিন্তু এটা শুরু ওনার সম্মতিতেই করতে ওনাকে ডাইরেক্টলি উনি ইনভলভ সবাই, এবং ওনার কিছু লোকজন ছিল মিনিস্ট্রি এবং পুলিশে, তারা মিলে এটা করতো, এবং এটা ওপেন ছিল, গোপন না। তারপরে একটা ভালো পোস্টিংয়ের জন্য এগুলো আমরা শুনতাম, আমরা খুব আশ্চর্য হতাম যে চাকরি জীবনে আমরা মন্ত্রী ডাইরেক্টলি এই ধরনের ট্রান্সফার পোস্টিং প্রমোশনের টাকা নিয়ে করে এটি শুনি নাই। তো এই জন্য বললাম যে সিস্টেমের প্রধান ব্যক্তিটা যদি খারাপ হয় তাহলে আর সিস্টেম কিছু থাকে না, একবারেই 12টা বেজে যায়। তো উনি এত বছরে এই পুলিশটারে 12টা বাজিয়ে গেছেন, এই জন্য পুলিশের এত খারাপ অবস্থায়। এখানে যদি একজন ভালো দক্ষ একজন প্রশাসক, দক্ষ একজন মন্ত্রী থাকতো, তাহলে হয়তো পুলিশটা এত খারাপ হতো না, এটুকু বলতে পারি। আচ্ছা, তো ওনাকে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, মানে দীর্ঘ সময় রেখেছেন, মানে আমি প্রধানমন্ত্রীর কথা বলছি, আপনি যদি জেনে থাকেন যে উনি এরকম অর্থের বিনিময়ে কাজ করেন বা পোস্টিং দেন, তো ওনার পর্যন্ত নিশ্চয়ই এই সংবাদ বা এই তথ্য থাকার কথা, তারপরও ওনাকে এই পদে বহাল রাখলো কেন? মানে প্রায় 1 যুগ। না, এটা তো ভেরি সিম্পল। এই দেশে এমন কোনো প্রতিষ্ঠান পাবে দুর্নীতি রুখতে, এমন কোনো প্রতিষ্ঠান প্রধান বলতে পারবে যে আমার প্রতিষ্ঠানে দুর্নীতি হয় না? এই তো অল পারভেসিভ, সারা দেশ জুড়েই তো দুর্নীতিতে ডুবেছিল। তাই এই জন্য বললাম যে এত কিছুর পরও একজন মানুষ যদি দক্ষতা থাকে তাহলে কিছুটা নিয়ন্ত্রণে থাকে আর কি। তো এখন এই যেগুলো আমরা এখন যেগুলো পত্রপত্রিকায় কিংবা আপনাদের মাধ্যমে যেগুলো আমরা দেখছি বের হচ্ছে, এগুলো তো একদম এই যে মাঝে মধ্যে আমাদের ইভেন আওয়ামী লীগের আমলে এই কি আমাদের দিদেন অর্থমন্ত্রী বললেন নাকি সাগর চুরি না, এটা চুরি না ডাকাতি, সাগর ডাকাতি কি একটা কথাবার্তা, এগুলো তো ওপেন ছিল। রাষ্ট্রীয়ভাবে যদি এগুলা আপনার স্পন্সর করা হয় তাহলে আমি কি করব? যেমন এখানে একটা উদাহরণ দিই আপনারে, আমাদের ওই যে সাগর রুনি হত্যাকাণ্ড, সাংবাদিক দম্পতি, এইটা নিয়ে আমি একাধিকবার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে কথা বলেছি যে 111 বার, পত্রিকা দেখছেন বোধ, 111 বার মামলাটা মানে পেছানো হয়েছে। তা আমি বললাম এটা একটা নিয়ম হলো, আপনি যখন কোনো তদন্ত করবেন, তদন্ত করলে আপনি যদি বিষয়টা আপনি বের করতে না পারেন, তদন্তের ফল যদি নেগেটিভ হয়, তাহলে মামলাটা 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যাই হোক রেখে আপনি মামলাটা শেষ করে দেবেন, নিষ্পত্তি করে দেবেন। একটা পয়েন্ট রাখবেন যে পরবর্তী সময় যদি যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়, প্রমাণ করার মতো, তোর মামলাটা আবার রিভাইভ করবেন, পুনর্জীবিত করবেন।
কিন্তু আমি এটা বললাম, বলার পর প্রথম দ্বিতীয়বার কিছু বলেন না, থার্ড টাইম এটা বললেন যে দেখেন তো ভাই এটা নিয়ে আর কথা বললেন না, স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান এবং মন্ত্রী দুজন এটা নিয়ে কথা বললেন না, এটা আরও অনেক উপরে দিয়ে জানে, এবং প্রধান নির্বাহীর কথা বলছেন আর কি। তো এইখানে আরেকটু বলি যে মামলা তদন্ত যারা করেন, যারা একজন সাব ইন্সপেক্টর বলেন কিংবা একজন ইন্সপেক্টর যার কথাই বলেন, তদন্তে কিন্তু কারো আমাদের আইন, প্রচলিত আইনে কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। ইভেন পুলিশের আইজিও একটা দারোগার তদন্তে কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না। যদি আপনাদের কারো কোনো অভিযোগ থাকে যে তদন্ত ঠিকমতো হচ্ছে না, তাহলে একটা দরখাস্ত করে একটা মানে অভিযোগ দিলে এইটা নিয়ে পরে কাজ হয়, কিন্তু তদন্তে কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তো এখানে তো আপনার আমরা লাস্ট টাইমে দিয়ে গেলাম সব তদন্তে তো ওই যে পলিটিক্যাল ইন্টারভেনশন এইগুলো। আচ্ছা, তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের কথা আপনি বলছিলেন যে আপনি কোনো একটা জায়গায় দেখলাম যে উনি পুলিশের সদস্যদের নিয়ে মাঝরাত পর্যন্ত আড্ডা দিতেন, এরকম একটা অভিযোগ করেছেন। আসলে এটার ভিত্তি কতটুকু? এটা তো সবাই জানেন, এটা বাংলাদেশ পুলিশের সবাই জানে। তার বাসাটা ছিল ওই মানে রাত্রেবেলা সব পুলিশের আড্ডা, এটা সবাই জানে। এখানে এই এক নম্বর এই টাকা পয়সার বিষয় তো ছিলই, তারপরে এই কোথায় কি ইন্টারভেন করতে হবে, কারে কোথায় বদলি করতে হবে, এইগুলা নেই। আর নয়তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় রাত্রে 1টা, 2টা, 3টা পর্যন্ত পুলিশের কর্মকর্তা থাকবে কেন? আমার তো মনে হয় আমি 4.5 বছর আইজি ছিলাম, তো ওই সময় তো আমাদের কোনো কর্মকর্তা হোম মিনিস্টারের বাসায় যায় নাই। খুব বিশেষ প্রয়োজন হলে হোম মিনিস্টার বাসায় গেছে, আর নয়তো মিনিস্ট্রিতে যে কথাবার্তা, অফিসিয়াল কথাবার্তা মিনিস্ট্রিতে হতো, বাসায় না। এবং এটিতে একটা ওপেন সিক্রেট ছিল, সবাই জানতো এগুলো। তো এগুলোর তো মানে ধরেন এইগুলাতে হয়েছে কি যে আপনি এমন কিছু বসংবদ, আপনি এমন কিছু দলীয় মানে ক্যাডার বাহিনী সৃষ্টি করছেন যেগুলো নামগুলো এখন আপনারা বলেন, ওরা কি একদিনে হয়েছে? ওদেরকে আপনি এইভাবে বানাইছেন যে ওদেরকে এইভাবে বানাইছেন যে তুমি কাজ করে যাও, তোমাকে কেউ কিছু বলবে না। এবং এটা সরকারের পক্ষে একটা কাজ করার জন্য ওরা নিজের স্বার্থে আরও 100টা কাজ করছে, এবং ওইটা দেখার বলার কেউ ছিল না। মানে একটা ডিসিপ্লিন বাহিনী, চেইন অফ কমান্ড নিয়ে চলে, এনে কোনো ডিসিপ্লিন ছিল না, কোনো চেইন অফ কমান্ড ছিল না। আইজির কোনো কমান্ড নাই, পুলিশ কমিশনারের কোনো কমান্ড নাই, কারো কোনো কমান্ড নাই, যে যা পারছে তাই করছে। তো এই প্রতিষ্ঠানটার আপনি এখন এই যে এত কিছু হলো, এগুলো তো সব কিছু মিলায়া, এবং এইটা হয়তো ইমিডিয়েট এফেক্টটা হয়েছে। আচ্ছা, কারো কোনো কমান্ড নাই এই কথাটা আপনি বলছেন, তার মানে কি নিজের ইচ্ছায় চলতো তারা, নাকি সুপ্রিম কমান্ডারের ইচ্ছায় চলতো? যেমন ধরেন আমরা কখনো যে কেউ যেমন ধরেন প্রধান নির্বাহীর কথা, প্রধানমন্ত্রীর কথা বলছেন, হ্যাঁ, কিংবা আপনি মন্ত্রণালয়ের কথা, মন্ত্রীর কথা বলেন, সেক্রেটারির কথা বলেন, এই আমি দেখতাম, আমি বেশ কয়েক মাস আগে আমি দেখলাম হঠাৎ করে কিছু এসপি, এডিশনাল এসপিরা সব মিলে হোম মিনিস্টারকে ফুল দিতে গেছে কেন? সব দল বেঁধে, যে ওদের 10 বছর চাকরি হয়েছে। তো আমি এত বড় একটা লেখা দিলাম ফেসবুকে যে ওরা তো নষ্ট হয়ে গেল, ওদের কাম তো মিনিস্ট্রিতে যাওয়া না, ওরা মিনিস্ট্রিতে ফুল দিতে যাবে কেন? এই যে এই বাজে কালচারটা। তারপরে কি বললো যে কয়েকজনে বললো, স্যার আমরা তো আমাদের সার্ভাইভ করতে হবে, আমাদের বাঁচতে হবে, তো আমি যদি না যাই তাহলে আমি তো পিছনে পড়ে গেলাম। তো এই যে জিনিসগুলা ধরেন দেখতাম যে কিছু কর্মকর্তা, ওদের কাজ ছিল রেগুলার মিনিস্ট্রিতে যাওয়া, তো মিনিস্ট্রি থেকে এইভাবে মানে দলবাস কর্মকর্তাদের হাজিরা দেয়া, এটা তো কাজ না। তো এতে যেটা হয়েছে ধরেন প্রমোশন, পোস্টিং, আমাদের কর্মকর্তারা ভিক্টিমাইজ হয়েছে, যাদের দক্ষতা আছে, যাদের পেশাদারিত্ব আছে, অনেস্ট ইন্টিগ্রিটি আছে, কিন্তু ওই সময় যেতে ছিল নামের পিছনে একটা লেখা দিল যে ও তো আমাদের না। তা আমাদের নাকি? ওতে আমাদের না, অন্য মতাদর্শের। তো এই দেশে কি একটা ডেমোক্রেটিক দেশ? আমাদের সংবিধানে কি এমন কোনো বার আছে অন্য মতাদর্শের হলে চাকরি করতে পারবে না? গণতান্ত্রিক দেশ। তো এইভাবে আটকে গেছে। তো এখন এইভাবে আটকে গেছে, প্রমোশন হয় নাই, পোস্টিং হয় নাই, কারো বাড়ি কোন দিকে, অন্যদিকে বাড়ি, এই জন্য হয় নাই, তার কোথায় আত্মীয় কে আছে না আছে, এই দিকে হয় নাই। তো পুরো প্রতিষ্ঠান নষ্ট করার জন্য যা যা করা দরকার ছিল ওই সময়টাতে সবই হয়েছে। আচ্ছা, এই যে নতুন সরকার গঠিত হলো প্রায় 1 মাস 25 দিন,
হতে চললো। তো এর মধ্যে তো আমরা দেখছি যে এখনও পুলিশ অ্যাক্টিভ হয় নাই। তো অনেক ক্ষেত্রে দেখছে যে সরকারের কথাও পুলিশ শুনছে না। তো এই পরিস্থিতি থেকে, এটা তো একটা বিপজ্জনক পরিস্থিতি, এটা থেকে উত্তরণের পথ কি, বা এই পরিস্থিতি কেমন? না, এটা তো পুলিশের উপর যে বিপর্যয়টা গেল, যে ধাক্কা যেটা বললো, যে এটা তো কোনোদিন পুলিশকে কেউ তো চিন্তা করে না এরকম একটা বিপর্যয় আসবে, যে পুলিশ মানুষকে নিরাপত্তা দিবে, এই পুলিশই নিরাপত্তাহীন, পালিয়ে বেড়াচ্ছে। এই যে প্রায় 2 মাস এখনও থানা থেকে কোথাও ইনভেস্টিগেশনে গেলে, কোনো ইনকোয়ারিতে গেলে ভয় পায়, একা যেতে চাই না। তো এই যে ট্রমা, এই যে যন্ত্রণা, এটা কি এত সহজে যাবে আপনি মনে করছেন? যারা থানাতে কাজ করছে, যারা এগুলো দেখছে, যেভাবে তার কলিগ মারা গেছে, যেভাবে থানা আক্রমণ করছে, যেভাবে পুলিশে বিভিন্ন মানে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, এই যে এগুলো দেখে তার মধ্যে যে একটা ট্রমা, এটা কাটতে তো সময় লাগবে। তো এখন উত্তরণের উপায়টা কি? উপায়টা হলো এখন জনবলেরও সমস্যা, তারপরে আপনার ধরেন মনোবলেরও সমস্যা। অনেকে তো চাকরিতে, অনেকে আমরা দেখলাম প্রায় 180 না 90 জন এখনও জয়েন করে নেই। তো এখন উত্তরের উপায়টা হলো একটু সময় নেবে। আর পুলিশ সবসময়, আমরা যেটা বলি, পুলিশের সবচেয়ে বড় বিষয়টা হলো জনসম্পৃক্ততা। তারা যে এলাকায় কাজ করবেন, এই এলাকার মানুষজনের সাথে একটা সম্পর্ক স্থাপন করা, এই এলাকার আপনার ছাত্র জনতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে নিয়ে বসা, কথাবার্তা বলা, এইভাবেই ওদের সাহসটা বাড়বে এবং পুরোপুরি কাজে যেতে পারবে। আমরা ট্রাফিকের কথা যেটা দেখি, এখনও ট্রাফিক ঠিকমতো রাস্তায় কাজ করতে পারে না, কারণ তাদের মনের এই যন্ত্রণা তারা এখনও যায় নাই। তারপরে প্রশ্নটা যে আমি সরকারি কাজ করতে গিয়া, সরকারি দায়িত্ব পালন করতে গিয়া আমার আজকে এই হাল কেন, আমার এই ডিপার্টমেন্টের এই হাল কেন, ওইটার দায়ভারটা কার? এবং এই যে প্রায় কত এখন বোধহয় 2 লক্ষের কাছাকাছি পুলিশ বাহিনী, এই অপরাধ কর্মকাণ্ডের সাথে হার্ডলি আপনি অল্প কিছু মানুষ জড়িত, সবাই তো না। তাদের মানে এই প্রশ্নটা আসে না, বরাবরই তো আসবে যে আমি কেন দায়ী হব, আমার উপরই অ্যাটাকটা হবে কেন, আমি তো সুবিধাভোগী। রাইট, আমি তো সুবিধাভোগী না। কিন্তু অল্প কিছু মানুষ, এই মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার যে সহযোগীরা মিলে যেটা করেছে, এবং এইটা হলো একটা বড় কারণের একটা আর কি। আচ্ছা, এখন বর্তমান সরকার বলছে যে পুলিশ সংস্কারের কথা। আগেও আমরা বিভিন্ন সময় এই কথা শুনেছি। তো গত 15-16 বছরে যে নিয়োগগুলো পুলিশে হয়েছে, সবই তো দলীয় দৃষ্টিভঙ্গিতে হয়েছে, বা দলীয় লোকজন নিয়োগ হয়েছে। তা সংস্কার করে কার পরিবর্তে কাকে দায়িত্ব দিবে, মানে এটা কেমনে সম্ভব? না, এটা এখানে একটা বিষয় আছে, এখানে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনি প্রত্যেক আমলে যারা পুলিশে কিংবা সব জায়গায় যে নিয়োগপ্রাপ্ত হয়, সবাই কিন্তু দলীয় না, সবাই দলীয় না। তো এখন আপনার যারা চাকরিরত আছে, যেমন গত 16 বছর তো লাগাতার গেল আওয়ামী লীগের, এর আগে যারা ছিল তাদের সময়ের নিয়োগপ্রাপ্ত আছে। তো এইখানে আপনি একটা বিষয় দেখতে পারেন, এখানে যারা কম্পিটেন্ট, যারা পেশাদার, দক্ষ, চাকরিতে সুনাম আছে, তাদেরকে আপনি টানতে পারেন, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে পারেন। আরেকটা যেটা সংস্কারের কথা বললেন, যে সংস্কার তো আপনি একদিনে, 1 বছরে, 10 বছরে সংস্কার হয় না। সংস্কারটা হলো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারা বছর, সারা জীবন ভরাই চলবে। যেমন আমরা কিছুদিন আগে একটা দেখলাম যে পুলিশ সংস্কারে, এই ব্রিটেনে যে পুলিশ, ওইটা নাকি 2010-এর আগের কোনো আইন রাখে নাই, সব চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের দেশে ব্রিটিশ আমলে 1861 সনে আপনার আমাদের পুলিশ আইনটা চালু হয়। এরপরে তো ওই যে ব্রিটিশরা আমাদেরকে, বাঙালি কিংবা এই ভারতবাসী, ওদেরকে এই দমানোর জন্য যে আইনটা ছিল, আমরা তো ওই আইনটাই আমরা নিয়ে আছি। তো এখন এই আইনের এত বছর সবার মাথায় আসছে, সবাই বলছে যে পুলিশকে, যখন পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন আমাদের রাষ্ট্রপতি কিংবা আমাদের প্রধানমন্ত্রী কিংবা প্রধান নির্বাহীরা যান, মন্ত্রীরা যান, সবাই বলেন পুলিশকে আমরা ঢেলে সাজাবো। তা আজ পর্যন্ত আমার চাকরি তো ঢেলে সাজাতে দেখি নাই। শুধু কিছু সুযোগ সুবিধা বাড়ে, হয়তো ধরেন কাপড় চোপড় স্মার্ট হচ্ছে, আমাদের একটা বিল্ডিং হচ্ছে, একটা চকচকে গাড়ি পাচ্ছি, কিন্তু এই যে অন্তর্জগতের যে পরিবর্তনটা, ভিতরগত যে পরিবর্তন, এটা কিন্তু ওনারা আনার চেষ্টা করে নাই। কেন আনার চেষ্টা করে নাই? যে পুলিশ বলবে স্যার আপনার কথা তো আমি মানতে পারলাম না, তো উনি তো এই পুলিশ চাবেন না।
যেই পুলিশ বলবে স্যার আপনার উপর আদেশ তো আমি মানি না, তো এই পুলিশ তো উনি যাবেন না। তো এখন যে প্রশ্নটা 1/11 সময় প্রথম খুব জোরালোভাবে পুলিশ সংস্কারের কথা আসছে। তখন আপনি আইজি? হ্যাঁ, তখন আইজি ছিলাম। আমরা অনেক চেষ্টা করলাম যে প্রথম 1.5 বছর আলাপ আলোচনা হয়েছে, পরে 6 মাস দেখলাম আর এটা আগাইতে পারি না। অনেক কথাবার্তা বললাম, আপনাদের সাথে কথা বললাম, প্রেসের সামনে অনেক কথা বললাম, মন্ত্রণালয়কে অনেক ক্ষেত্রে দোষারোপ করলাম, কিন্তু দেখলাম যে কোনোভাবেই এটা নিয়ে আগানো যায় নাই। তো তারপরে যেটা আসলো যে এট ওয়ান স্টেজ আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এটা বললাম, তো উনি স্ট্রেট বললেন যে এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই, এগুলো রাখো। এই তো এখন এই ইন্টারিম গভর্নমেন্টের এখন মনে হচ্ছে ওনারা সত্যিকার অর্থেই আরও এইবার আপনার জুলাই আগস্টে যেতে হলো, এরপরে পুলিশকে ওই ধরনের একটা যদি জায়গায় আপনি না নেন তাহলে একটা ভয়ঙ্কর কিছু সামনে হবে। কারণ আমরা তো সবসময় দেখি যত সামনের দিন যাচ্ছে একটা ঘটনার চেয়ে পরের ঘটনাটা হয় আরও বড় আকারে, আরও খারাপ আকারে। তো এখন যেটা হয় ওনারা যে কাজগুলো করতে পারেন সিম্পল, মানে এত বড় আকারে না বলে যে পুলিশের যে নিয়োগ যেটা আপনি কথা বললেন, নিয়োগটা করার জন্য একটা প্রপার যে একটা সবাই যেন বলে একটা ট্রান্সপারেন্ট একটা নিয়োগ হয়েছে। প্রমোশনটা যেন আপনার সিনিয়রিটি, যোগ্যতা, তার সুনামের ভিত্তিতে হয়, ভালো কোনো অবস্থানে তার পোস্টিংটা এরকম যেন সুনামধারী মানুষজনকে হয়। তো এটির জন্য এই যে পুলিশ কমিশনের কথা হচ্ছে, স্বাধীন কমিশনের কথা হচ্ছে, তাইলে তারা এই নিয়োগে এরকম একটা কমিটি করে দিবেন, ওরা নিয়োগটা করবে। প্রমোশন পোস্টিংয়েও এরকম একটা কমিশন থাকবে, ওনারা প্রমোশন পোস্টিংয়ে কাজ করবেন। আরেকটু হলো পুলিশ কর্মীদেরকে অনেক ধরনের অভিযোগ হয়, তো বলা হয় যে পুলিশের অভিযোগ পুলিশ তদন্ত করলে এটা প্রপার হয় না, এটা একটা কথা থাকে। তাহলে একটা পুলিশ কমপ্লেন কমিশন হতে পারে, যাতে এই কমিশনও ধরেন জুডিশিয়ারির লোক থাকতে পারে, মিনিস্ট্রির লোক থাকতে পারে, সব জায়গায় এইগুলা এইভাবে চিন্তা করে এই আপনার এই সংস্কারটাতে হাত দিতে পারেন। তো তারপরে প্রশ্ন থাকে যে ঠিক আছে সংস্কার হলে পরবর্তী যারা রাজনৈতিক দল ক্ষমতা আসবেন ওনারা কি এটা মেনে চলবেন কিনা, ওনারা যেখানে সংবিধান মানেন না, সংবিধানকে পরিবর্তন করে ফেলেন, তাহলে এই সংস্কারটা মানবেন কি না। তো এখানে একটা বিষয় হতে পারে, এই যে আজকে পত্রিকা দেখলাম আমাদের রাজনীতিবিদদের সাথে ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারের আগেই বসবেন। তো তখন যদি এরকম একটা ঐক্যবদ্ধ হয়, রাজনীতিবিদরা বললেন, ওনারা কমিট করলেন যে আমরা এই সংস্কারে হাত দিব না। তো এই জন্য একটা সুরক্ষা দিতে হবে, একটা রক্ষা কবচ এটা পুলিশের জন্য, যে আমরা এখন থেকে আমাদের কাঠামোর মধ্যে আমরা আইনি এবং সরকারের যে আইনি আদেশগুলো মানব, বৈধ আদেশগুলো মানব, বেআইনি আদেশগুলো মানব না, অবৈধ আদেশগুলো মানব না। এই কাঠামোর মধ্যে ওইটা দাঁড় করাইতে হবে, তাইলেই সংস্কারটা সফল হতে পারে। কিন্তু আমাদের দেশে তো কমিশনের এক্সপিরিয়েন্স ভালো না, যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এরকম বহু কমিশন আছে, কিন্তু আমরা দেখেছি কোনো কমিশনই তো সরকারের আজ্ঞাবহ, সবগুলোই তো দাসানুদাস, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের। আমরা না, এটা তো ঠিকই বলছেন। তো এখন এইবারের বিষয়টা তো একটু আলাদা, একটু ডিফারেন্ট। এইবার পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যে 16 বছর ক্ষমতায় থাকার পর তারপরে যেটা হলো, এবং সরকারি সবগুলা প্রতিষ্ঠানের পর যে মানে ভয়ানক রকম একটা যন্ত্রণা ঝামেলা গেল, এরপরে এতে কি মনে রাখবে না? তবে আমার মাঝে মধ্যে মনে হয়, যেমন আমি সংসদে একটা বিষয় দেখতাম, আমাদের সালমান এফ রহমান রায় সংসদে ঢুকলে আমি খেয়াল করতাম যে লোকটা কী করে। কোনোদিন সংসদে বসিয়া একটু সংসদের কার্যপ্রণালী দেখা কোনো দিন দেখি নাই। এইখানে গিয়ে 2 মিনিট কথা বলবেন কানাকানি, ওইখানে গিয়ে 2 মিনিট কানাকানি, ওইখানে গিয়ে কানাকানি, পুরো সময়টা দেখতাম এইটা করে গেছে। তো এই 1/11 সময় উনি 2 বছরের মতো জেল কাটলো, মামলা খাইলো, তো লোকটা তো পরিবর্তন হলো না। তা আবার তো একই ঘটনা। কাদের সাথে কানাকানি করতে না? কানাকানি যারা এখানে মন্ত্রণালয়, যে কনসার্ন মিনিস্ট্রি মন্ত্রণালয় যার সাথে ওনাদের কাজ, তাদের সাথে কানাকানি করতো, মানে ব্যবসা করতেন ওখানে, সিম্পলি ব্যবসা আর কি। এবং এইগুলো কিন্তু সবাই খেয়াল করতো। তো এখন ধরেন যে তারপরে এইবারের যে মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা গেল, এতে মনে হয় কিছুটা পরিবর্তন হওয়া উচিত। তারপরে আমরা যেটা বলি
যে মানুষ তো আশাবাদী, তা আমরা একটু আশার তো আশা নিয়ে চর্চা বাঁচতে করি হয়। আর কি। গত 16 বছরের যে শাসন বা অপশাসন যাই বলি, একের পর এক প্রশাসনের নির্বাচন হয়েছে, গুম খুন। তা আপনি যেহেতু আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছেন, তা আপনি যেটা বলছিলেন আপনারও তো দায় আছে, আপনি কতটুকু দায় নিতে স্বীকার করেন? না, দায়িত্ব পুরোটাই। যেমন ধরেন আমি যে নির্বাচনে অংশগ্রহণ করলাম, তে আমাদের দেশে তো একটা কথা যেটা বলি না, কথা বলার সংস্কৃতি, না বলার সংস্কৃতি শেষ। এখন যদি এইবার এই সংস্কার থেকে যদি কিছু হতে পারে আর কি, এই যে 18 নির্বাচনটা হলো, এই যে দেশে এত সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল, তারপরে এই যেটা বললাম আমাদের বিচার বিভাগ, তারপর নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, তে কেউ তো কোনো কথা বললো না, কেউ কোনো কথা বললো না। তো এখন সবাই দায়ভার আছে, তো এই হিসাবে আমার তো দায়ভার থাকবেই, কারণ আমি এই প্রক্রিয়ার সাথে আমি নিজেই জড়িত ছিলাম। এই একই অপরাধে আমি অপরাধী, এই দুষ্কর্মের দোষর সহচর যেটা বলেন, এটা আমিও তো, এটা অস্বীকার করার তো উপায় নেই, খুব ক্যান্ডিডলি বলতে পারি এইগুলা। কারণ ধরেন প্রত্যেকটা দলে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেটা বলি আপনার, ধরেন মানুষ তো ভালো মন্দ মিলাই তো মানুষ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে এইভাবে। আমরা বলি এটা হিউম্যান ফিলিংস, মানুষের মধ্যে ভালো থাকবে, মন্দ থাকবে, মানুষের মধ্যে লোভ লালসা, এগুলো নিয়ে কি মানুষ, এগুলো নিয়েই তো মানুষ। তারপরে এই যে এত বছরে আপনার কি দলের মধ্যে কি কথা বলার মানুষ ছিল না? অনেক কিছু, এই যে বললাম অনেকেই ছিল, কিন্তু এই যে আমি বললে আমি ভিক্টিমাইজ হব, আমি যন্ত্রণা পোহাবো। আর সরকারি চাকরিজীবী, সাংবিধানিক প্রতিষ্ঠানই বলেন, অন্যরাই বলেন যে আমি খামাকে এই ঝামেলায় গেলাম কি, সরকার এখন যাচ্ছে যেভাবে যাচ্ছে, এখান থেকে তো আমি কিছু বলবো মানে আমি একটা ঝামেলার মধ্যে পড়বো। এই জন্য এই কথা না বলতে না বলতে এই জায়গায় আমরা চলে আসছি, কোনো উদাহরণ সৃষ্টি করতে পারিনি। অনেকেই বলছেন যে ভিনদেশি নাগরিকদের অনেককে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, এই অভিযোগটা কি গুঞ্জন না এটার কোনো আসলে ভিত্তি আছে? এতে আমিও তো মানে আপনার এই ইউটিউবে দেখলাম, তো এটা আমার এটা কেন যেন আমি বিশ্বাস করতে, এটা সম্ভব? এটা কীভাবে সম্ভব? একটা প্রমাণ তো লাগবে। কেউ যদি কোনো অভিযোগ উত্থাপন করে, মানে আপনি বিশ্বাস করার মতো একটা প্রমাণ তো লাগবে। যেমন 5 তারিখে যখন শেখ হাসিনা চলে গেলেন, তখন এয়ারপোর্ট থেকে একটা বড় গ্রুপকে দেখা গেছে যে তারা অস্ত্রশস্ত্র ফেলে বিমানে উঠতেছে, বলা হচ্ছে যারা মানে এইগুলো আমার মনে মানে ফেক, আমার মনে হয় এগুলো, আমার মনে হয় এটা একটা মানে অসম্ভব একটা বিষয় মনে হয় আর কি। ও তো পুলিশই বলে দেবে এগুলো কি, এই ধরনের কিছু হলে যে পুলিশ যেখানে কাজ করবে ওরাই তো বলে দেবে সব জায়গায়। আর আজকাল তো সব জায়গায় ছবি টবি ওটায়, মানে এটা তো গোপন রাখার, আজকাল কি রাখা যায় কিছু? আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় থাকাকালীনই বিভিন্ন মানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সাবেক ছিলেন, যেমন আমি যদি বেনজির আহমেদের কথা বলি, আসাদুজ্জামানের কথা বলি, এরকম অনেক পুলিশ কর্মকর্তার এগেনস্টে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বা সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। তো এই এত সম্পদের মালিক তারা কীভাবে হলেন? না, এতে শুধু ওরা কেন, সবাই তো, মানে এই দেশে এই যে একটা আমরা যেটা বললাম না যে এইবার যে সুনামি, আমি বলি এটা একটা সুনামি আর কি, যে সুনামিতে হলো এটা কোনো ওয়ার্নিংও ছিল না, কোনো ফোরকাস্টও ছিল না। সবসময় তো সব কিছুর একটা তো পূর্বাভাস থাকে। এই সুনামিতে হয়েছে তো এইসব সব কারণেই, যে যাতে দেশটা ঘুরে দাঁড়াতে পারে আর কি। তো এই যে নিয়ন্ত্রণহীন ছিল সব কিছু, নিয়ন্ত্রণের মধ্যে ছিল না কোনো কিছু। যে যারা মনে করতো আমি যদি পলিটিক্যালি একটু ইনভলভ থাকি, আমার যদি ফ্যামিলি কেউ কোনো পলিটিক্যালি ইনভলভ থাকে, তাহলে আমি তো একদম মানে পুরা বুক চিতিয়ে আমি আমার কাজ করি, যে আমার কিছু হবে না, আমার বাড়ি যদি ওই এরিয়া হয় আমার কিছু হবে না। এইখানে এক ছেলে, তার নাম হলো মিজান, সে এসপি, সে এডিশনাল নাই যে র্যাঙ্ক নিয়ে ঘুরে বেড়ায়। এটা কীভাবে সম্ভব? মানে এখন তো এইগুলাই তো, তারপরে এখন ধর এইগুলা না তো আইজি কথা বলবে, এখানে ধরেন কমিশনার ওরা কথা বলবে, কারণ তারাও এরকম অবস্থায়, নাজুক অবস্থায়, যে এখন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থাকলে কিংবা অন্য বিভিন্ন হাউজের সাথে সম্পৃক্ত থাকলে আর কথা বলা যায় না। সব জায়গায় তো তাই হয়েছে। তো আওয়ামী লীগ যে রাজনৈতিকভাবে যে পতন তাদের হয়েছে গত 16 বছর একটানা শাসনের পরে, এই পতন থেকে আওয়ামী লীগের কি পুনরুদ্ধার পাওয়ার কোনো পথ আছে? অনেকে বলেন যে 10 বছরেও আওয়ামী লীগ নাম কেউ উচ্চারণ করতে পারবে না, আওয়ামী লীগ নাম নিয়ে কেউ ভোট চাইতে যেতে পারবে না বা মানুষের সামনে যেতে পারবে না। আপনার কাছে কি মনে হয়? না, এখানে আমি যদি খুব
আমার ধরেন চিন্তার ভাবনার জায়গা থেকে বলি যে এই 16 বছরের আমি যদিও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম, দুঃশাসন বলেন, আপনাদের স্বৈর শাসন বলেন, এটা তো ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই। একটা বিবেকবান মানুষ যিনি সমাজ দেশ নিয়ে চিন্তা করে, প্রত্যেকে এটা মনে করবে আমরা যেভাবে দেশ শাসন করেছে। তো এর থেকে বেরিয়ে আসা অনাগত ভবিষ্যৎ বলতে পারবে সামনে কি হয় না হয়। তবে দলটার আমি যেটা দেখি যে বিগত আমাদের সময়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি নিজে দলেরও সভাপতি ছিলেন, সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। দলটা কিন্তু যেভাবে গোছানো দরকার এটা কিন্তু একবারেই হয়নি। আপনি দেখবেন কোনো ইউনিয়নে কমিটি হয় না, কোনো উপজেলা কমিটি হয় না, কোনো জেলায় কমিটি নেই, কোথাও কমিটি নেই। যে আমি যখন নির্বাচিত হলাম তখন আমার মনে হলো যেহেতু আওয়ামী লীগ থেকে নির্বাচনটা করলাম, এমপি হলাম, আমি দলীয় কিছু কর্মকাণ্ড করি। যেই দলীয় কর্মকাণ্ড করতে গেলাম তখনই ওই যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি চড়া হলেন যে আমি যেন দলীয় কোনো কর্মকাণ্ড করতে না পারি। আমি বললাম যে ঠিক আছে, এখানে ইউনিয়ন কমিটিগুলো হোক, তারপরে উপজেলা কমিটি হোক, কিন্তু এটা হাত দিলাম আমি পারিনি। তে দল এখন আপনি দেখেন যে আওয়ামী লীগ এত বড় একটা দল, এত পুরানো দল, তারপরে এখন আপনি হাতে গোনা হাতে নেওয়ার মতো যাদের এরকম নেতৃত্ব আছে, মানুষজনের কাছে ভালো অবস্থান আছে, এরকম 5টা মানুষ দেখতে পারবেন আওয়ামী লীগে? এরকম 5টা মানুষ আছে বলেন? তো এখন যদি হয় ইয়াং নেতৃত্ব যদি কিছু বেরিয়ে টিরে আসতে পারে, কিন্তু একবারই একটা রটেন পচা একটা অর্গানাইজেশন হয়ে গেছে দুইটা। আচ্ছা, বলা হচ্ছে যে সেই আব্দুল হামিদ সাহেবই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আওয়ামী লীগের কাণ্ডারি হচ্ছেন, এরকম একটা সংবাদ আছে, যদিও অফিসিয়ালি এটা বলা হয় না। উনি কি পারবেন? বা ওইটা আমার মনে হয় না, এটা আমার মনে হয় না। কেন? ওনার দলীয়ভাবে ওনার এই অবস্থা নাই, বোধ ওনার শারীরিক মানসিকভাবে বোধ ওনার এই অবস্থা নাই আর কি। আর ওনাকে কারা মেনে দেবে আমার তো মনে হয় না। যদিও আমার এই নির্বাচনের পর থেকে আমি দলীয় কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই। আচ্ছা, আব্দুল হামিদ সাহেব এলাকায় অনেক দুর্নীতির সাথে জড়িত এবং ওনার নাকি লন্ডন, সিঙ্গাপুরে বাড়ি আছে, ঢাকায় বিভিন্ন অনেক সম্পদের মালিক, এরকম একটা অভিযোগ কেউ করেন। আপনি কতটুকু জানেন? না, এগুলো ধরেন এগুলো তো একবারে পুরাপুরি না জেনে এগুলো বলা ঠিক না। তবে একটা জিনিস যেটা হয়েছে যে কিশোরগঞ্জে আমাদের সারা দেশের উন্নয়নের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, কিশোরগঞ্জে কোনো উন্নয়নই হয় নাই। আপনি ভৈরব থেকে যে কিশোরগঞ্জে যে রাস্তাটা একটা জেলা শহরের সাথে, এদিক দিয়ে আপনি যেতে পারবেন না, পুরাটা খাল বিলের মতো। তো হোয়ারেজ হাজার হাজার কোটি টাকা আপনি ওই যে পানির মধ্যে ঢালছে। বাড়ি যাওয়ার একটা রাস্তা করেছেন। এই যে হাজার হাজার কোটি টাকা যে একটা দেশের সরকারি জনগণের টাকা আপনি খরচ করবেন, যেখানে একটা বড় ব্রিজ কিংবা রাস্তা বানালে আপনি চিন্তা করবেন এখান থেকে রেভিনিউ আমি কত পাচ্ছি। তো ওই টাকাটা যেখানে দিবেন ওই টাকার রিটার্ন কি আসছে। তো এইখানে হাজার হাজার কোটি টাকা আপনি পানিতে ফেললেন, এর মানুষজন বর্ষাকালে রাস্তা দেখতে যায়। তো এটা উন্নয়ন হলো? তাহলে এই একটা মেইন রোড, এই রোডটা মানুষ চলাচল করতে পারে না। আর আমি তো 5 বছর কোনো কাজই তো হয় না এই সময়টাতে, কিছুই করা যায়নি। তো হয় ওনার উচিত ছিল যেহেতু এত বছর কিশোরগঞ্জের রাজনীতিতে পুরো জেলাটা নিয়ে কাজ করা, যে জেলার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, জেলার স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, ভালো একটা হসপিটাল হোক, যাতে দেশের মানুষ, এলাকার মানুষ আপনি উপকৃত হতে পারে। ওই লাইনে কিন্তু যায়নি। আচ্ছা, একদম ভিন্ন একটা প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে আমাদের যে একটা পিলখানার ট্র্যাজেডি হয়েছিল যখন আপনি আইজিপি ছিলেন, ওই ঘটনায় আপনার মেয়ের জামাইও সম্ভবত শহীদ হয়েছিলেন। এটা আপনার জীবনে একটা বড় ট্র্যাজেডি, আপনার জীবনে ব্যক্তিগতভাবে। তো এই ঘটনাটা 16 বছর প্রায় হয়ে গেল, এখন পর্যন্ত এটার জন্য দায় কার? এটা উদ্ঘাটিত হলো না কেন? এখানে সোজা জবাব আমার যেটা, ধরেন পিলখানার ঘটনার যেটা, এটা মিলিটারি সিচুয়েশন। এখানে ধরেন আমাদের অনেকে প্রশ্ন করে যে পুলিশের করণীয় কী ছিল। পুলিশের এসব ক্ষেত্রে কিছু করার থাকে না। তো পুলিশ ধরেন আমরা যেটা করি যে এরকম একটা হলে
ইমিডিয়েটলি আমি যেমন ডিজি র্যাবকে বললাম, তারপর আমাদের এখানে কমিশনারকে বললাম যে এইদিকে চতুর্দিকে আমাদের পুলিশের যে ডেভেলপমেন্টগুলো বাইরের দিকে এগুলো রাখো। আর এটি যেহেতু দিদেন প্রাইম মিনিস্টার উনি নিজে ডিল করছিলেন এখানে, তারপরে সেনাবাহিনী প্রধান সহ আরও আর্মি নেভির যে চিফরা ছিল তারাই মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিয়েছে কী করবে, কীভাবে প্রসিড করবে। তবে এখানে একটা জিনিস আমার কাছে পছন্দ হয় না, এটা হলো এখানে দেখলাম ওই যে মির্জা আজম, তারপরে আমাদের ওই তাপস, তারপরে রানক সাহেব বোনরা গেলেন। তো এই ধরনের মিলিটারি সিচুয়েশানে ইমিডিয়েট অ্যাকশন না নিয়ে ওনাদের যাওয়াটা এই জিনিসটা আমার কাছে খুব একটা পছন্দ হয় না আর কি। আচ্ছা, আমরা শেষ করতে চাই, তার আগে আপনার কাছে জানতে চাই যে বর্তমান সরকার তো প্রায় 2 মাসের কাছাকাছি, তো ডক্টর ইউনূসের সরকারকে আপনি কত মার্ক দিবেন? আপনি কতটা আশাবাদী তাদের কর্মকাণ্ড দেখে? না, আমার তো মনে হয় যে বিপ্লবোত্তর সরকার যেটা আমরা বলি আর কি, এই সরকার তো সবাই যেভাবে বলছে না, আমি এইভাবে বলি যে এখান থেকে ফেল হওয়ার কোনো সুযোগ নাই। মানে এই দেশের মানুষ এত বড় একটা ঘটনা, এই বিপ্লবে আমাদের ছাত্র জনতার এত মানে সংখ্যক আমাদের মানুষ মারা গেলেন, অনেকে চোখ হারাইছে, পঙ্গুত্ব বরণ করছে, এত কিছুর পরে যদি দেশ ঠিক না হয় তাইলে আর কি মানে ওইটা তো চিন্তাই করা যায় না। তাহলে এই যেটা বললাম না যে একটা ওয়ার্নিং ছাড়া যে সুনামিতে হলো, তো ভবিষ্যতের চেয়ে আরও 100 গুণ বড় সুনামির জন্য রেডি থাকতে হবে। তো আমার মনে হয় আমরা সবাই আশাবাদী হই, সবার অবস্থান থেকে এই ইন্টারিম গভর্নমেন্টকে সাহায্য করি, সাপোর্ট দিই, যাতে ওনারা ওনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন এবং দেশের মানুষ একটা নতুন বাংলাদেশ দেখতে পারে। আচ্ছা, সরকার সেই পথে আছে? অনেকে যে সরকারকে বলে যে এটা দুর্বল সরকার, জনগণের সাথে সম্পৃক্ত নাই, ওনারা জনগণের ভাষা বোঝেন না, আপনার কাছে কি তাই মনে হয়? এখানে আরেকটা বিষয় আমি একটু অন্য কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে একটু মানে কম্পেয়ার করি। ওনারা কিন্তু ক্ষমতা আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর ওনারা আগেই একটা হোমওয়ার্ক করে আসছে যে আমি কী কাজ করব, কতদিন থাকবো। তো ওনারা কিন্তু তো হঠাৎ করে, ওদের তো এরকম কোনো হোমওয়ার্ক ছিল না। আর ওনাকে কাউকে চিনেও না, কাকে দিয়ে কি করানো যাবে। তো এই জন্য ওনাদের একটু মানে ইনিশিয়ালি একটু ইয়া লাগছে আর কি। মানে ধরেন এই কমিটিগুলো হচ্ছে, সংস্কারগুলো হোক, মানে ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করতে পারি আমার মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ জনাব নূর মোহাম্মদ সাহেব। আমরা জনাব নূর মোহাম্মদের কথা মতো আমরাও আশাবাদী।